1928 সালে আমাদের ভারতীয় বিজ্ঞানী সিভি রমনকে আবিষ্কার করেছিলেন। রমন কি আছে সেটা তোমরা কি এখনো জানো না? যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে সেটা তোমরা জানতে পারবে। এটা আমাদের আলোক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আবিষ্কারের জন্য তাকে 1930 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এরপর 1986 সালে 28 ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিভি রমন স্যারের এই আবিষ্কার উপলক্ষে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করার জন্য আমাদের সরকারকে নির্দেশ দেন এবং আমাদের সরকার সেই নির্দেশ পালন করেন। এরপর থেকে আমরা প্রতি বছর এই দিনটিতে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করে থাকি। বুঝতে পেরেছ? সেই দিন আমরা আজ 28 ফেব্রুয়ারি, তাই আমরা কিছু একটা সায়েন্সের এক্সপেরিমেন্ট করে এই দিনটাকে পালন করব। এখানে আমরা একটা মোমবাতি নিয়েছি, সবাই দেখতে পাচ্ছ? আর একটা কাঁচের গ্লাস নিয়েছি। এরপরে দেখো মোমবাতিটা আমরা জ্বালছি। দেখতে পাচ্ছ সবাই? এরপর আমরা কাঁচের গ্লাসটা মোমবাতিতে চাপা দিয়ে দেব। দেখতে পাচ্ছ? দেখো মোমবাতিটা জ্বলছে। মোমবাতিটা কিছুক্ষণ জ্বলবে। কতক্ষণ জ্বলবে? যতক্ষণ এই গ্লাসের ভেতর, এই দেখো নিভিয়ে গেছে। দেখতে পাচ্ছ কেন নিভিয়ে গেল? না, আগুন জ্বালার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। তাই কাঁচের গ্লাসের মধ্যে যতটা অক্সিজেন ছিল ততক্ষণ মোমবাতিটা জ্বললো। যখনই ভেতরে অক্সিজেনটা শেষ হয়ে গেল তখন মোমবাতিটা নিভিয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে কি শিক্ষা পেলে? আগুন জ্বালার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। ঠিক আছে? যদি আমাদের গ্লাসটা আরেকটু বড় হতো তাহলে বেশিক্ষণ জ্বলতো। আরো বেশিক্ষণ ওটা জ্বলতো। যত ফাঁকা থাকবে তত বাতাসের পরিমাণটা বেশি থাকবে, অক্সিজেনটা বেশি থাকবে। কতক্ষণ জ্বলছে দেখো। সবসময় জ্বলবে এটা। দেখো তাহলে এতক্ষণ জ্বলছে তো? আমরা গ্লাসটা চাপা দেওয়ার পর তখন হচ্ছে দেখো। এই যে জ্বলছে, এই জ্বলছে যতক্ষণ ভিতরে বাতাসটা আছে, অক্সিজেন আছে, ততক্ষণ জ্বলতে থাকবে। নিভে গেল। দেখো ভেতরে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর নিভে যাচ্ছে। যদি গ্লাসটা বড় হতো তাহলে আরো বেশিক্ষণ জ্বলতো। আরো কত ঢুকবো? এই আগুন জ্বালাতে অক্সিজেন সাহায্য করছে। ঠিক আছে? আমাদের যেমন জীবদেহের অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ উপাদান, আগুন জ্বালাতে অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ কাজ করে। অক্সিজেনের অভাবে বাতিটা নিভে গেল। ঠিক আছে? এই গ্লাসটায় জল ভর্তি করলাম, পুরোটা ভর্তি করবে। এরপর আমরা এই ঢাকনাটা গ্লাসটা চাপা দিয়ে দেব। দেখলে? এরপর আমরা গ্লাসটা উল্টে দেব, কিন্তু ঢাকনাটা কিছুক্ষণ আটকে থাকবে। কিসের জন্য জানো? দেখো দেখো আটকে আছে। দেখতে পাচ্ছ? বাইরে ঊর্ধ্বমুখী চাপ আছে, বাইরে সব দিক থেকেই চাপ দেয়। বাইরে যে ঊর্ধ্বমুখী চাপ আছে, বাইরে ঊর্ধ্বমুখী চাপ থাকার জন্য এটাকে আটকে রেখেছে। বুঝতে পারলে? বাড়িতে গিয়ে সবাই এটা প্র্যাকটিস করবে। পারবে তো? তাহলে কি জানলে? বায়ুর চাপ আছে, নির্দিষ্ট একটা চাপ আছে, বায়ুর সব দিক থেকেই চাপ দেয়। ঊর্ধ্বমুখী চাপ, পার্শ্ব চাপ। আর এটা একটা পরীক্ষা রয়েছে, বায়ুর ঊর্ধ্বমুখী চাপের পরীক্ষা। কি বলছো কি বলছো শোনো। এখন আমরা কি করছি? দিন, সূর্যের আলো পাচ্ছি। দিন কিছুক্ষণ পর, বেশ কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে। এখন এই এক সময় দিন আছে, রোদ আলো পাচ্ছি, আবার অন্ধকার।
এই দিন রাতটা কিভাবে হচ্ছে তোমরা একটু দেখো। এটাকে আমরা পৃথিবী গ্লোব যেটা ধরে নেওয়া হচ্ছে, এটা সূর্যের আলো। এটা সূর্যের আলো যদি পৃথিবীর একদিকে পড়ে, দেখো এই দিকটা আলোকিত অংশ থাকছে, কিন্তু ঠিক উল্টো দিকটা দেখো অন্ধকার হয়ে আছে। তাহলে যে দিকটা আলোকিত অংশ থাকছে সেটা তখন হচ্ছে সেই জায়গা, পৃথিবীর সেই জায়গাটা, সব জায়গায় নয়, সেই জায়গাটা দিন হচ্ছে, ঠিক উল্টো দিকে রাত হয়ে যাচ্ছে। আবার যখন পৃথিবী ঘুরছে, ঘুরতে ঘুরতে কি হচ্ছে, আবার সেই দিনটাকে যেখানে অন্ধকার ছিল সেই জায়গাটা আলোকিত অংশে চলে আসছে, তখন সেই জায়গাটা দিন হচ্ছে, আবার উল্টো দিকে রাত হচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে, সব জায়গায় দিন এবং রাত পরপর হয়ে যাচ্ছে। দিন হচ্ছে, আবার রাত হবে, আবার রাতের পর দিন হবে, ঠিক আছে। ঠিক এইভাবে আমাদের সৌরজগতেও তাই হয়। পৃথিবী এবং সূর্য পাশাপাশি আছে, সূর্যের আলো যখন পৃথিবীর উপর সামনে আসবে তখন সেই জায়গাটা হয় দিন, ঠিক উল্টো দিকটা তখন হয় রাত, ঠিক আছে। তাহলে দিন রাত কিভাবে হয় বুঝতে পেরেছ? সূর্যের আলো যে জায়গাটা থাকবে সেই অংশটা হবে দিন, ঠিক বিপরীত অংশগুলো হবে রাত, ঠিক আছে। আবার ঘুরতে ঘুরতে যখন সেই অঞ্চলগুলো সূর্যের আলোর সামনে চলে আসবে তখন সেই জায়গা হবে দিন, আবার বিপরীত জায়গা হবে রাত। এইভাবে দিন এবং রাত সংগঠিত হতে থাকে, বুঝতে পেরে গেছে? তাহলে আমরা কি জানি পদার্থের কয়টি অবস্থা? বড়টাকে কি বলে বলো? কঠিন। তারপর আর কঠিন, তরল, গ্যাসীয়। এখানে আমরা পদার্থের অবস্থার পরিবর্তনটাই লক্ষ্য করব। জলটা কি পদার্থ? তরল পদার্থ। সেই তরল পদার্থ কিভাবে বাষ্প হয় সেটাই আমরা দেখাবো। জলটা দেখো ফুটতে একটা সময় নিচ্ছে, তো যতক্ষণ একটা নির্দিষ্ট তাপমাত্রা আসছে জলটা ফুটবে না, কারণ জল ফুটতে একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগে, ওই জন্য সঙ্গে সঙ্গে জল ফুটে না, বেশ কিছুক্ষণ পর জল ফুটতে থাকে। সেটাকে জলের ক্ষুদ্রাঙ্গ বলা হয়। বাষ্পীয় অবস্থা, তাহলে জলের তিনটি অবস্থা। এবার দেখো জলটা ফুটতে শুরু করেছে, বাষ্প বেরোচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? এই বাষ্পটাকে আমরা একটা স্টিলের থালায় ধরবো। ধরলে কি হয় দেখো, থালাটাকে ঠান্ডা হতে হবে। দেখো বসো, সবাই দেখতে পাবে। দেখানো হবে তোমাদের, দাঁড়াও। কাছে আসছিল শোনে, বস, সবাই দেখতে পাবে। দেখো এখানে ঘাম জমেছে, তোমরা দেখতে পাচ্ছ? এটা কি করে হলো? হ্যাঁ, গরম হয়ে তো বাষ্প বেরোলো। বাষ্পটা কি করে আবার জলে পরিণত হলো কে বলতে পারবে? থালাটা ঠান্ডা ছিল তো, সেই ঠান্ডা থালার সংস্পর্শে এসে বাষ্পটা আবার জলে পরিণত হয়েছে, জলবিন্দুতে পরিণত হয়েছে। দেখতে পেয়েছ? এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম জলের তিনটে অবস্থা, পদার্থের তিনটে অবস্থা, তিনটে না দুটো অবস্থা বুঝতে পারলাম, জল আর বাষ্প। এবার এই জলটা যখন বরফে পরিণত হবে সেটা তার কঠিন অবস্থা, বুঝতে পারলে? তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, তিনটে অবস্থা। দুটো অবস্থা। এই বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। জল কি বেরোতাম এই বাষ্প শক্তিকেই কাজে লাগিয়েছিলেন।
যে বাষ্পজ্বালিত ইঞ্জিন আছে, ওই বাষ্পকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে বাষ্পের শক্তি। দেখো সবাই ঘামটা দেখতে পাচ্ছ? জলের ঘামটা দেখে যাও, তোমরা দেখতে পাচ্ছ? ওটা আঙুল দিয়ে একটু ইয়ে করুন। এই দেখো হাত দাও, হাত দিয়ে। তাহলে বাষ্প যখন ঠান্ডা হতে হবে সেটা আছে জলবিন্দু? তরলে পরিণত